এবং আসাদ রনি যেটা বললো, ক্ষোভ তার পাল্টা ক্ষোভ, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া। দেখুন, আমি তো বাংলাদেশের ছাত্র আন্দোলনকে শ্রদ্ধা করি এবং সেই শ্রদ্ধার সাথে আমি ধরেই নিচ্ছি যে আমরা ভারতীয়রা সবাই খারাপ, আমাদের ভারতীয় মিডিয়া খারাপ। আমার মনে হয় আমাদের জন্য যেটা চিন্তার বিষয় যে আমেরিকার খুব ঘনিষ্ঠ নেদারল্যান্ডের বর্তমান সরকারের নিয়ন্ত্রক, তিনি খুবই দক্ষিণপন্থী নেতা, গিয়ার্ট উইল্ডার্স, যাকে নিয়ে গোটা পৃথিবী জুড়ে বিতর্কও আছে, আবার তিনি এই সমস্ত বিষয়ে সবসময় টুইট করে থাকেন। গিয়ার্ট উইল্ডার্স বলেছেন যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা চিন্তার বিষয়। এবার আমি জানি না যে মাননীয় আসাদ রনি জানেন কিনা যে গিয়ার্ট উইল্ডার্স ইউরোপের কতগুলো দেশকে প্রভাবিত করে, বা গিয়ার্ট উইল্ডার্স ডোনাল্ড ট্রাম্পের কতটা ঘনিষ্ঠ। ফলে আমি খুব আমরা ভারতীয়রা তো খারাপ, কিন্তু আমরা ভারতীয়রা আমেরিকার মতো অতটা খারাপ নই যতটা কিউবার সাথে তারা যেরকম সম্পর্ক তৈরি করে। ফলে আমরা ভারতীয়রা সবসময় চাই যে বাংলাদেশিরা এখানে আসুন, তারা চিকিৎসা করুন, তারা শপিং করুন। আমরা তো সেসবে কোনো কিছু বলি না, কিন্তু ইস্যু হচ্ছে যে যদি আমরা দেখি যে বাংলাদেশে গণহত্যা হচ্ছে, তখন আমরা কিভাবে দেখব? আমরা কি সেটা ধরে নেব সেটাও ভারতীয় মিডিয়াই দেখাচ্ছে? অনিক চট্টোপাধ্যায়, দেখুন, উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, কিন্তু আমাদের এপারের থেকে যেটা মনে হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন খুব সঙ্গত, যে একটা হত্যা বা একটা তার বিকল্প তার আরেকটা হত্যা হতে পারে না, একটা কার্নেজের বিকল্প আরেকটা কার্নেজ হতে পারে না। এবং আমরা যেটা বারবার দেখছি যে আমার দৃষ্টিভঙ্গির বাইরে বেরিয়ে আমাকে দেখতে হবে যে অন্য দিক থেকে কি ভাবছে। আর আইন শৃঙ্খলার কথা যদি বলেন, পুলিশের মনোবল কিন্তু ভেঙে গেছে। পুলিশ যা করেছে প্রথম দিকে হয়তো অন্যায় করেছে, কিন্তু তারপরে পুলিশ থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে। এটা তো খুব সুস্থতার লক্ষণ নয়। ঠিক কথা বলি, আগের সেশনে বাংলাদেশের যে মানুষজনের সঙ্গে কথা বলে আমার আশাটা কিছুটা বেড়েছিল, খুবই আশাবাদী হচ্ছিলাম। আমি আবার গভীর হতাশায় ডুবছি এই ছাত্র নেতার কথা শুনে। আই এম সরি টু সে, আজকে বলতে বাধ্য হচ্ছি যে উনি কোথাও এই হিংসাটাকে জাস্টিফাই করছেন। উনি বুঝতেই পাচ্ছেন না যে গোটা পৃথিবীর সামনে বাংলাদেশের ভাবমূর্তি কোন দিকে যাচ্ছে। দেশটা তো ওনার ভালোবাসার দেশ, ওটা আমার দেশ নয়, আমার ভারতবর্ষ দেশ। আমার অতীতে কেউ কোনো কালে বাংলাদেশে ছিল না, আমরা মেদিনীপুরের মানুষ। দুঃখের কথা হচ্ছে যে এই গণভবন আক্রমণ করা, মহিলাদের অন্তর্বাস তুলে দেখানো, এগুলো একটা দেশের জাতির সংস্কৃতিকে ধুলায় লুটিয়ে দেয়। লাস্ট লাইন, ছাত্র নেতারা যখন আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনে ভালো মন্দ বিচার করার আমি কেউ নই, কিন্তু একটা কথা বলবো, সেই আন্দোলন হাতের বাইরে গেলে, এই সমস্ত এলিমেন্টের হাতে যদি আন্দোলন যায়, তার দায়ও তো ওনাদের নিতে হবে, এর সমস্ত ফলাফলও ওনাদের ভোগ করতে হবে। হ্যাঁ, দেখুন, পৃথিবীর ইতিহাসে দুজন নেতার নাম লোকে মনে রেখেছে। একজনের নাম মহাত্মা গান্ধী, আরেকজনের নাম নেলসন ম্যান্ডেলা। যেদিন চৌরি চৌরাতে পুলিশ ফাঁড়িতে আগুন জ্বালিয়ে 20 জনকে মারা হয়েছিল, গান্ধীজি বলেছিলেন আমি আন্দোলন পরে করব, আগে আমি শান্তি ফেরাই। নেলসন ম্যান্ডেলা নিজের স্ত্রী উইনি ম্যান্ডেলা যেদিনকে হিংসাকে প্রশ্রয় দিয়েছিলেন, যে হিংসা করত ম্যান্ডেলা ফুটবল ক্লাব, আসলে সেটা ছিল একটা অরাজক অবস্থা তৈরি। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন আমি আগে ওই ক্লাবটাকে ভাঙবো, তারপর আমি ক্ষমতায় যাব। ক্ষমতায় যাওয়ার পথ যদি এত রক্তাক্ত হয়, তাহলে তো ভারতীয় মিডিয়া কি বললে তাতে কিছু আসা যায় না। আর একটা কথা, কিছু যদি না ঘটে, হিন্দুদের উপর কিচ্ছু যদি আমি একটাই কথা বলতে পারি, পিকনিক করতে আমি একটা কথা বলতে পারি, হিংসার বদলা হিংসা নয়। কেউ অপরাধ করেছে বলে সেই অপরাধের জন্য তার বাবা, তার মা, তার 3 পুরুষকে টেনে ধরে মূর্তি ভাঙা জাস্টিফাই করছি না। এবং কোথাও মনে হয় একজন মানুষ হিসেবে, মানবিক মানুষ হিসেবে, বা একটা সভ্য মানুষ। হ্যাঁ বলো। আমি বলবো যে সবকিছুর উপরে মানবতাটাকে আমরা রাখতে চাই, ঠিক, কারণ মানবিক দিক থেকে বিবেচনা করতে হবে। এখানে কোনো উত্তেজনা বা একটা উস্কানিমূলক কথা বলে আমাদের লাভ হবে না। আমরা সবাই চাই সারা পৃথিবীতে শান্তি রেস্টোর হোক। কোনোদিন কোনো ভায়োলেন্স কোনো সময় কোনো জায়গায় রিলিফ দিতে পারিনি। যদি সত্যিকারের আমরা ভালো চাই, তাহলে শান্তিকে বজায় রাখতে হবে, এবং আমাদের দেশের সরকার নিশ্চিত সেই দিকে নজর রাখবে। আমাদের দেশের সরকারও করবে, আশা করি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার করবে। কিন্তু একটা কথা না বললেই নয়, বা না বলে পাচ্ছি না। আজকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী
বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হয়েছে গতকাল, এবং আজকে তার মরদেহ দান করা হয়েছে এনআরএস মেডিকেল কলেজে। 80 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। 83 বছর বয়সে এক ভদ্রলোক, এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি থাকবেন কি থাকবেন না তা আগামী সেপ্টেম্বর মাসেই ঠিক হয়ে যাবে, যে বাইডেন সত্যি থাকতে পারবেন কি থাকতে পারবেন না। তার কারণ আমেরিকাতে নির্বাচন। কিন্তু মোহাম্মদ ইউনূস 84 বছর বয়সে অত্যন্ত কঠিন পরীক্ষায় তাকে ফেলে দিয়েছে বাংলাদেশের মানুষ। তাকে এমন একটা গুরুদায়িত্ব চাপিয়েছে এই বাংলাদেশের, যে বাংলাদেশের এই সময়ের পরিস্থিতিতে তিনি কতটা শক্ত হাতে হাল ধরে আগামী দিনে বাংলাদেশকে সঠিক দিশা দেখাতে পারবেন, সেটা কিন্তু বড় প্রশ্ন। সত্যি ইউনূসের কাছেও যেটা একটা বড় চ্যালেঞ্জ, সবার কাছেই চ্যালেঞ্জ, এবং মানব জাতির কাছেও বড় চ্যালেঞ্জ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।